প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের সঙ্গে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় ব্যবস্থাপনার কার্যাবলী এবং ব্যবস্থাপনার স্তর নিয়ে আলোচনা করব। তোমরা সবাই বই এবং খাতা নিয়ে বসো। আশা করি তোমাদের ভালো করে একটা রিভিশন হয়ে যাবে। তাহলে আসি, আমরা ক্লাসে চলে আসি। তোমাদের সবাইকে আমার এই ক্লাসে স্বাগতম। আমরা প্রথমে আজকে মেইনলি আলোচনা করব ব্যবস্থাপনার কাজ, ব্যবস্থাপনার স্তর এবং প্রথম অবস্থায় ম্যানেজমেন্ট শব্দ থেকে কি কি বিষয়গুলো আমাদের প্রশ্ন আসতে পারে। আমরা প্রথমে আসি ইংরেজি ম্যানেজমেন্ট শব্দের প্রতিশব্দ। ইংরেজি ম্যানেজমেন্ট শব্দের প্রতিশব্দ হলো ব্যবস্থাপনা, বা ব্যবস্থাপনা শব্দের প্রতিশব্দ হলো ম্যানেজমেন্ট। ইংরেজি ম্যানেজমেন্ট শব্দটি এর সমার্থক শব্দ হলো টু হ্যান্ডেল বা পরিচালনা করা। তাহলে এখানে আমরা মনে রাখবো ম্যানেজমেন্ট শব্দটির সমার্থক শব্দ কি? টু হ্যান্ডেল। এটা এমসিকিউতে আসতে পারে, টু হ্যান্ডেল বা পরিচালনা করা। ম্যানেজমেন্ট শব্দটি ল্যাটিন শব্দ বা ইতালিয়ান শব্দ ম্যানেজিয়ার থেকে এসেছে। এই দুটো প্রশ্ন সবাই এমসিকিউর জন্য পড়বে। ম্যানেজমেন্ট শব্দটির সমার্থক শব্দ কি? টু হ্যান্ডেল বা পরিচালনা করা। আরেকটা জিনিস পড়বে, ম্যানেজমেন্ট শব্দটি ল্যাটিন শব্দ ম্যানেজিয়ার বা ইতালিয়ান শব্দ ম্যানেজিয়ার, বানানটা খেয়াল করবে, MANEGGIARE, ম্যানেজিয়ার শব্দ থেকে এসেছে। তাহলে এখানে দুটো প্রশ্ন খেয়াল করবে। এরপর আরেকটা প্রশ্ন খেয়াল করবে, 6M। 6M এ কি হয়? 6M এর যে 6টা উপাদান আছে, মেন, মেশিন, ম্যাটেরিয়াল, মানি, মার্কেট, মেথড, এই 6M মনে রাখবে। এবং মনে রাখবে 6M এর উদ্ভাবক কে। খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, 6M এর উদ্ভাবক কে, এটা ভালো করে মনে রাখবে। 6M এর উদ্ভাবক হলেন টেরি ও ফ্র্যাঙ্কলিন। টেরি ও ফ্র্যাঙ্কলিন। তাহলে আমরা মনে রাখবো 6M এর যে 6টা উপাদান আছে, সেই উপাদানগুলো কি কি? মেন, মেশিন, ম্যাটেরিয়াল, মানি, মার্কেট, মেথড। আরেকটা জিনিস মনে রাখবো যে 6M এর উদ্ভাবককে টেরি অ্যান্ড ফ্র্যাঙ্কলিন। তাহলে আমরা এখানে এমসিকিউর জন্য পাইলাম ম্যানেজমেন্ট শব্দটি সমার্থক শব্দ টু হ্যান্ডেল। ম্যানেজমেন্ট শব্দটি ল্যাটিন বা ইতালিয়ান শব্দ ম্যানেজিয়ার থেকে এসেছে। ম্যানেজমেন্টে 6M বলতে আমরা যেটা বুঝি, 6টা M দিয়ে কী বোঝায়? মেন, মেশিন, ম্যাটেরিয়াল, মানি, মার্কেট, মেথড। আর 6M এর উদ্ভাবক হলেন টেরি অ্যান্ড ফ্র্যাঙ্কলিন। এরপরে আসি আমরা ব্যবস্থাপনা কাকে বলে। উপকরণাদির কার্যকর ব্যবহার করে লক্ষ্যে পৌঁছানোর জন্য পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয়, নিয়ন্ত্রণ কার্যকে ব্যবস্থাপনা বলা হয়ে থাকে। আমরা আরেকবার বলি, উপকরণাদির কার্যকর ব্যবহার করে লক্ষ্যে পৌঁছানোর জন্য পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় ও নিয়ন্ত্রণ কার্যকে ব্যবস্থাপনা বলে। তাহলে ব্যবস্থাপনা কাকে বলে এটা আমরা একটু মনে রাখবো। এরপরে আসি ব্যবস্থাপনার কয়টা বৈশিষ্ট্য আছে। ব্যবস্থাপনার বৈশিষ্ট্যগুলো একটু আমরা ভালো করে মনে রাখবো, এটা এমসিকিউর জন্য পড়ব। ব্যবস্থাপনা হলো একটি প্রক্রিয়া বা কাজের সমাহার। আমরা জানি 7টা কাজের সমাহার। ব্যবস্থাপনা একটি সামাজিক প্রক্রিয়া। ব্যবস্থাপনা লক্ষ্য অর্জনের উপায়। ব্যবস্থাপনা কাজ আদায়ের কৌশল। ব্যবস্থাপনা অর্থনৈতিক সম্পদ। ব্যবস্থাপনা জ্ঞানের পৃথক শাখা। এখানে একটা প্রশ্ন মনে রাখতে হবে এমসিকিউর জন্য, ব্যবস্থাপনা জ্ঞানের পৃথক শাখা কথাটি কে বলেছেন? হেনরি ফেয়াল বলেছেন। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এমসিকিউর জন্য। ব্যবস্থাপনা জ্ঞানের পৃথক শাখা কথাটি কে বলেছেন? হেনরি ফেয়াল। এরপরে লাস্ট যে বৈশিষ্ট্য আছে, সার্বজনীনতা। ব্যবস্থাপনা সার্বজনীন, এই উক্তিটি কে করেছেন? এই উক্তিটি করেছেন গ্রিক দার্শনিক সক্রেটিস। তাহলে এখানে আমরা মনে রাখবো জ্ঞানের পৃথক শাখা, এই কথাটা কে উপস্থাপন করেছেন, আর ব্যবস্থাপনা সার্বজনীন, এই কথাটা কে উপস্থাপন করেছেন। এটা আমাদেরকে এমসিকিউর জন্য খুবই গুরুত্ব দিয়ে পড়তে হবে। এরপরে আসি ব্যবস্থাপনার উৎপত্তি বা ক্রমবিকাশ। এখান থেকে সিকিউ হতে পারে, এখান থেকে এমসিকিউ আসতে পারে। ব্যবস্থাপনার উৎপত্তি বা ক্রমবিকাশের ক্ষেত্রে একটু তথ্য নিয়ে রাখবা। ব্যবস্থাপনার যে যুগগুলো আছে এগুলো মুখস্থ রাখতে হবে। প্রথম হলো প্রাচীন যুগ, 5000 অব্দ থেকে খ্রিস্টের মৃত্যুর পূর্ব পর্যন্ত সময়টাকে আমরা বলবো প্রাচীন যুগ।
প্রাচীন যুগের ভিতরে কি কি যুগগুলো আছে? মিশরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, হিব্রু সভ্যতা, চৈনিক সভ্যতা, রোমান সভ্যতা, গ্রিক, ভারতীয় সভ্যতা। এর ভিতরে সবচেয়ে প্রাচীন সভ্যতা কোনটি? এমসিকিউতে আসতে পারে মিশরীয় সভ্যতা। তারপরের সভ্যতা কোনটি? ব্যাবিলনীয় সভ্যতা। এর পরবর্তীতে যে দি কোড অফ হাম্মুরাবি কোন সভ্যতাকালের নিদর্শন? ব্যাবিলনীয় সভ্যতাকালের নিদর্শন। দি কোড অফ হাম্মুরাবি কোন সভ্যতাকালের নিদর্শন? ব্যাবিলনীয় সভ্যতাকালের নিদর্শন। হিব্রু সভ্যতাকালে হজরত মুসা আলাইহিস সালাম ব্যবস্থাপনা উন্নয়নে ভূমিকা রাখেন। এখানে পড়তে হবে হজরত মুসা আলাইহিস সালাম কোন সভ্যতাকালে ভূমিকা রাখেন। চৈনিক সভ্যতাকালে কে ভূমিকা রাখেন? লাও জু, এটা মনে রাখতে হবে। দার্শনিক প্লেটো একজন ব্যক্তিকে তার যোগ্যতা অনুযায়ী কাজ অর্পণ করার কথা বলেছেন। এখানে একটা প্রশ্ন হতে পারে, মানুষকে তার যোগ্যতা অনুযায়ী কাজ দেওয়ার কথা কে বলেছেন? দার্শনিক প্লেটো। এবং আরেকটা প্রশ্ন আছে যে ব্যবস্থাপনা একটি সার্বজনীন এবং এটি একটি স্বতন্ত্র পৃথক কাজ, এটা কে বলেছেন? গ্রিক দার্শনিক সক্রেটিস। এখানে আমরা এটা মনে রাখবো। মধ্যযুগ বলা হয়েছে 0 থেকে 1750 সাল পর্যন্ত। এই মধ্যযুগে কারা কারা অবদান রাখছে? আল ফারাবি, ইমাম গাজ্জালি, লুকা পেসিওলি, থমাস মুর। তো এখানে মধ্যযুগের ক্ষেত্রে কারা কারা অবদান রাখছে? আল ফারাবি, ইমাম গাজ্জালি, যে নাসিহাত আল মুলক নামক গ্রন্থ, দুতরফা দাখিলা পদ্ধতি, লুকা পেসেলে, থমাস মোর, ইউটোপিয়া নামক গ্রন্থ। এর পরবর্তীতে গ নাম্বার আছে শিল্প বিপ্লব কাল 1750 থেকে 1850 সাল পর্যন্ত। এই শিল্প বিপ্লব সর্বপ্রথম সংগঠিত হয় ব্রিটেনে। এটা এমসিকিউতে আসতে পারে। শিল্প বিপ্লব মানে হলো কায়িক শ্রমের জায়গায় নতুন নতুন যন্ত্র আবিষ্কার, এর মাধ্যমে নতুন নতুন শিল্প কলকারখানা গড়ে ওঠাটাকে বলা হয় শিল্প বিপ্লব। আমি আবারও বলি, কায়িক শ্রমের জায়গায় নতুন নতুন শিল্প যন্ত্রপাতি আবিষ্কারের মাধ্যমে নতুন নতুন শিল্প কলকারখানা গড়ে ওঠাটাকে বলা হয় শিল্প বিপ্লব। আর শিল্প বিপ্লব সর্বপ্রথম ব্রিটেনে বা ইংল্যান্ডে সংগঠিত হয়। শিল্প বিপ্লবকারে কারা কারা অবদান রাখে এটা মনে রাখবে। জেমস স্টুয়ার্ট, অ্যাডাম স্মিথ, জেমস ওয়ার্ড, ম্যাথু বোল্টন, রবার্ট ওয়েন। এখানে আরেকটা জিনিস মনে রাখবে, রবার্ট ওয়েন হলো শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনক। এখানে এমসিকিউ আসতে পারে যে শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনককে? রবার্ট ওয়েন। এবং চার্লস ব্যাবেজ, এনারা হলেন সবাই শিল্প বিপ্লবকালে ব্যবস্থাপনা উন্নয়নে অবদান রাখেন। এরপরে আছে হলো শিল্প বিপ্লব পরবর্তী যুগ 1850 থেকে 1950 সাল পর্যন্ত। এই সময় কারা কারা অবদান রাখে? মেইনলি এফ.ডব্লিউ. টেলর, হেনরি ফিয়াল, এল.এইচ. গ্যান্ট, গিলব্রেথ দম্পতি, অলিভার শেলডন, এলটন মেও, এরা সাধারণত অবদান রাখে। এখানে একটা প্রশ্ন মনে রাখতে হবে, মানব সম্পর্ক মতবাদের জনক কে? মানব সম্পর্ক মতবাদের জনক হলো এলটন মেও। এবং পদ্ধতি বা সিস্টেম মতবাদের জনক কে? চেস্টার আই বার্নার্ড। এটা ভালো করে সবাইকে মনে রাখতে হবে। এরপরে আছে এফ.ডব্লিউ. টেলর, হেনরি ফিয়াল। আমরা জানি এফ.ডব্লিউ. টেলর মার্কিন যুক্তরাষ্ট্রের অধিবাসী এবং নিম্নবিত্ত ঘরে তিনি জন্মগ্রহণ করেন। তাকে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক বলা হয়। তার কর্মজীবন শুরু হয় একটা কারখানায়। তখন মার্কিন যুক্তরাষ্ট্রে শ্রমিকের ঘাটতি থাকায় উৎপাদন বাড়ানোর জন্য শ্রমিকদের উৎপাদনশীলতা বৃদ্ধির প্রয়োজন হয়, আর তখন তিনি এই বৈজ্ঞানিক ব্যবস্থাপনার উদ্ভাবন করেন। এর পরবর্তীতে হেনরি ফিয়ালও অবদান রাখেন। আমরা জানি হেনরি ফিয়াল 14টা নীতির জন্য বিখ্যাত। এর পরবর্তীতে লাস্ট আছে আধুনিক যুগ। আধুনিক যুগে কারা কারা অবদান রাখেন? এখানে প্রেষণার ক্ষেত্রে যারা অবদান রাখেন আধুনিক যুগে মূলত তারাই মেইনলি অবদান রাখে। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা অবশ্যই এই যুগগুলো ভালো করে পড়বে, কোন সময় থেকে কোন সময় কোন যুগ এবং কোন কোন ব্যবস্থাপনাবিদরা অবদান রেখেছে, এটা তোমরা ভালো করে একটু মনোযোগ দিয়ে পড়বে। এর পরবর্তীতে আসি আমরা এবার ব্যবস্থাপনার যে কাজ। আমরা ব্যবস্থাপনার কাজের ক্ষেত্রে হেনরি ফিয়াল ব্যবস্থাপনার কাজকে 5 ভাগে ভাগ করেছেন। এটা এমসিকিউতে আসতে পারে। হেনরি ফিয়াল ব্যবস্থাপনার কাজকে কয় ভাগে ভাগ করেছে? এর পরবর্তীতে আইরিস ও কুনস, উনিও ব্যবস্থাপনার কাজকে 5 ভাগে ভাগ করেছেন। এটা এমসিকিউতে আসতে পারে। এর পরবর্তীতে আছে এল গুলিক। এখানে আরেকটা জিনিস আছে, কেপ আর.সি. ডেভিস ব্যবস্থাপনার কাজকে 3 ভাগে ভাগ করেছেন। কিন্তু এখানে বেশি গুরুত্বপূর্ণ, এল গুলিক ব্যবস্থাপনার কাজকে
পোস্ট কর্প দ্বারা প্রকাশ করেছেন। এল গুলিক ব্যবস্থাপনার কাজকে পোস্ট কর্প দ্বারা প্রকাশ করেছেন। পোস্ট কর্পের পূর্ণরূপ কি? ক নম্বরের প্রশ্ন আসতে পারে। প্ল্যানিং, অর্গানাইজিং, স্টাফিং, ডাইরেক্টিং, কোঅর্ডিনেটিং, রিপোর্টিং অ্যান্ড বাজেটিং। তাহলে এখানে তোমরা ক নম্বরের জন্য পড়বা পোস্ট কর্প এর পূর্ণরূপ কি। আরেকটা জিনিস পড়বা, পোস্ট কর্পের উদ্ভাবক কে? পোস্ট কর্পের উদ্ভাবক হলো এল গুলিক। এবার আমরা আসি ব্যবস্থাপনার যে 7টা কাজ আছে, এই 7টা কাজ নিয়ে আমরা আলোচনা করব। পরিকল্পনা কাকে বলে? ভবিষ্যতে কি করা হবে তার আগাম ঠিক করাটাকে পরিকল্পনা বলে। আর পরিকল্পনা হলো ব্যবস্থাপনার প্রথম কাজ এবং সকল কাজের ভিত্তি বলা হয় পরিকল্পনাকে। আমরা আরও সুন্দর করে বলতে পারি ভবিষ্যতে কি করব তার অগ্রিম সিদ্ধান্ত গ্রহণ করাটাকে পরিকল্পনা বলা হয়। অথবা ভবিষ্যতে কি করতে হবে, কখন করতে হবে, কোন সময়, কার দ্বারা কিভাবে কাজ সম্পাদন করা হবে তা নির্ধারণ করাটাকে বলা হয় পরিকল্পনা। অর্থাৎ ভবিষ্যতে কি করব এই সম্পর্কে বর্তমানে চিন্তা করা বা বর্তমানে কোনো কিছু চিন্তা করে সেটা করা, সেইটাকে বলা হয় পরিকল্পনা। আমরা দ্বিতীয় আছি সংগঠন। সংগঠন কাকে বলে? প্রতিষ্ঠানের কার্যাবলীকে প্রকৃতি অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করা, কার কি দায়িত্ব কর্তব্য তা ঠিক করা, দায়িত্ব কর্তৃত্ব অর্পণ করা এবং একটা কাজের সাথে আরেকটা কাজের কি সম্পর্ক তা নির্ধারণ করে দেওয়া তাকে বলে সংগঠন। আমি আবার বলি, প্রতিষ্ঠানের কাজগুলোকে প্রকৃতি অনুযায়ী ভাগ করা, কার কি দায়িত্ব কর্তব্য তা নির্দিষ্ট করা, দায়িত্ব কর্তৃত্ব অর্পণ করা এবং একটা কাজের সাথে আরেকটা কাজের কি সম্পর্ক তা নির্ধারণ করাটাকে বলা হয় সংগঠন। এবার আসি আমরা কর্মী সংস্থান। কর্মী সংস্থান কাকে বলে? প্রতিষ্ঠানের জন্য যোগ্য এবং দক্ষ কর্মী বাহিনী গড়ে তোলার লক্ষ্যে কর্মী সংগ্রহ, নির্বাচন, নিয়োগ, প্রশিক্ষণ ও উন্নয়নের কাজকে আমরা কর্মী সংস্থান বলবো। আমি আবারও বলি, প্রতিষ্ঠানের জন্য দক্ষ ও যোগ্য কর্মী বাহিনী গড়ে তোলার লক্ষ্যে কর্মী সংগ্রহ, নির্বাচন, নিয়োগ, প্রশিক্ষণ ও উন্নয়নের কাজকে বলা হয় কর্মী সংস্থান। এরপরে আসি আমরা 4 নম্বর কাজ, নির্দেশনা। কোনো কর্মীকে তার কাজ করার জন্য আদেশ, উপদেশ, অনুরোধ, পরামর্শ প্রদান করাটাকেই নির্দেশনা বলে। শুধু নির্দেশনা দিলেই হবে না, নির্দেশনা অনুযায়ী কাজ করছে কিনা সেটা দেখতে হবে, প্রয়োজনে তত্ত্বাবধান করতে হবে এবং ভুল ত্রুটি হলে সংশোধন করে দিতে হবে। একে বলা হয় নির্দেশনা। আবার বলি আমি, প্রতিষ্ঠানের কর্মীদেরকে শুধু কাজ দিলেই হবে না, কাজ করার জন্য নির্দেশ দিতে হবে। অর্থাৎ কোনো কর্মীকে কাজ করার জন্য আদেশ, উপদেশ, অনুরোধ এবং পরামর্শ দেওয়াটাকে বলা হয় নির্দেশনা। এর পরবর্তীতে আছে 5ম কাজ, নির্দেশনার পরের কাজ হলো প্রেরণা। কোনো কর্মীকে তার কাজের প্রতি আগ্রহী বা উদ্দীপিত করার যে প্রক্রিয়া তাকে বলা হয় প্রেরণা। প্রেরণা দুইভাবে হতে পারে, আর্থিক এবং অনার্থিক। অর্থ দিয়েও কাকে উৎসাহিত করা যায় এবং অর্থ ছাড়াও ভালো কথা বলে তার প্রশংসা করে তাকে উৎসাহিত করা যায়। কোনো কর্মীকে তার কাজের প্রতি উৎসাহিত বা প্ররোচিত করার যে প্রক্রিয়াটা তাকে বলা হয় প্রেরণা। এবার আসি আমরা সমন্বয়। বিভিন্ন ব্যক্তি ও বিভাগের কাজকে একই সূত্রে গঠিত ও সংযুক্ত করার কাজকে সমন্বয় বলে। অর্থাৎ একটা প্রতিষ্ঠানে বিভিন্ন ব্যক্তি ও বিভাগ কাজ করে, এই বিভিন্ন ব্যক্তি ও বিভাগকে একই যোগসূত্রে স্থাপন করাটাকে আমরা বলবো সমন্বয়। লাস্ট কাজ, ব্যবস্থাপনার যে 7টা কাজ আছে তার সর্বশেষ কাজ হলো নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ কাকে বলে? পরিকল্পনা অনুযায়ী সমস্ত কাজ হচ্ছে কিনা, যদি না হয় কেন হচ্ছে না তার কারণ খুঁজে বের করে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করাটাকে বলা হয় নিয়ন্ত্রণ। আমি আবারও বলি, পরিকল্পনা অনুযায়ী যে কাজ হওয়ার কথা ছিল সেটা হচ্ছে কিনা, যদি না হয় কেন হচ্ছে না তার কারণ খুঁজে বের করে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করাটাকে বলা হয় নিয়ন্ত্রণ। আমরা মোটামুটি ব্যবস্থাপনার 7টা কাজ কি এটা জানলাম, এখান থেকে সিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি। এবার আসি ব্যবস্থাপনার স্তর। আমরা জানি ব্যবস্থাপনার স্তর হলো 3টা, উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা, মধ্যম পর্যায়ের ব্যবস্থাপনা আর একটা হলো নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনা। এটাও সিকিউতে প্রশ্ন আসে, আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করব উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা কাকে বলে। শীর্ষ পর্যায়ের নির্বাহীদের সমন্বয়ে গড়ে ওঠা ব্যবস্থাপনাকে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা বলে। এক কথা আমরা বলতে পারি, যারা একটা প্রতিষ্ঠানের উদ্দেশ্য নীতি নির্ধারণ করে এবং দীর্ঘমেয়াদী লক্ষ্য ও কৌশল ও পরিকল্পনা প্রণয়ন করে তাকে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা বলে। আবারও বলি, যারা প্রতিষ্ঠানের উদ্দেশ্য নীতি নির্ধারণ এবং দীর্ঘমেয়াদী লক্ষ্য, কৌশল ও পরিকল্পনা প্রণয়নের সাথে জড়িত থাকে তাদেরকে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা বলে।
উদাহরণগুলো আমাদের মনে রাখতে হবে। কোম্পানির পরিচালক মণ্ডলী, কোম্পানির পরিচালক মণ্ডলীর চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর, সচিব, ক্ষেত্র বিশেষে জেনারেল ম্যানেজারও উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনার আওতাভুক্ত হয়। দ্বিতীয় নম্বরে আসে আমরা মধ্য পর্যায়ের ব্যবস্থাপনা। মধ্য পর্যায়ের ব্যবস্থাপনা কাকে বলে? উচ্চ পর্যায়ের গৃহীত লক্ষ্য, পরিকল্পনা ও নীতি নির্দেশনা বাস্তবায়নে নিম্ন পর্যায়ের ব্যবস্থাপকগণকে কাজে লাগাতে ব্যবস্থাপনার যে পর্যায়ে কাজ করে তাকে মধ্যম পর্যায়ের ব্যবস্থাপনা বলে। অর্থাৎ এ পর্যায়ে উচ্চ স্তরে গৃহীত যে পরিকল্পনা হয় সেই পরিকল্পনার আলোকে নতুন করে পরিকল্পনা করে নিম্ন স্তর দিয়ে বাস্তবায়ন করায় নাই যে ব্যবস্থাপনা, তাকে বলা হয় মধ্য পর্যায়ের ব্যবস্থাপনা। এই মধ্য পর্যায়ের ব্যবস্থাপনায় কারা কারা থাকে? মধ্য পর্যায়ের ব্যবস্থাপনায় থাকে বিভাগীয় ব্যবস্থাপক, সহকারী ব্যবস্থাপক, এরিয়া ম্যানেজার, সাধারণত মধ্য পর্যায়ের ব্যবস্থাপনায় থাকে। এরপরে আসি নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনা। মধ্য পর্যায়ের ব্যবস্থাপনা কর্তৃক গৃহীত পরিকল্পনা ও নীতি কৌশল মাঠ পর্যায়ে বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপনাকে নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনা বলে। এ পর্যায়ের তাদের কাজ হলো কাজটাকে বাস্তবায়ন করা। আমরা যদি বলি নিম্ন পর্যায়ে কারা থাকে, নিম্ন পর্যায়ে থাকে ফোরম্যান বা সুপারভাইজার। এই কারা কোন পর্যায়ে কাজ করে এটা ভালো করে মনে রাখতে হবে, তাহলে আমরা খুব সহজে আলাদা করতে পারবো কোনটা কোন স্তরের ব্যবস্থাপক। এটা সিকিউতে আসার সম্ভাবনা অনেক বেশি। তাহলে ব্যবস্থাপনার কাজ এবং ব্যবস্থাপনার স্তর খুবই গুরুত্বপূর্ণ এই সিকিউতে আসার জন্য। সবাই গুরুত্ব দিয়ে ভালো করে পড়বে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারো, আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার। অথবা আমার ফোন নাম্বার দেওয়া আছে সবাইকে, সবাই ফোন নাম্বারে ফোন করে যে কোনো ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টের যে কোনো অধ্যায়ের প্রশ্ন আমাকে করতে পারো। ইনশাল্লাহ তোমার কোনো সমস্যা হবে না। পারলে এই সৃজনশীল প্রশ্নটা নিজেরা করবে। ভুল ত্রুটি হলে আমার কাছে, ভুল থাকলে আমার কাছে জিজ্ঞাসা করে নেবে। এর পরবর্তীতে যে আমরা অন্য অধ্যায় নিয়ে আলোচনা করব, তখন দেখা যাবে তোমার যদি অন্য কোনো সমস্যা থাকে সেগুলো আমরা সমাধান করে দেবো। সবাই সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।